আচমকা নিজের গালে থাপ্পড় অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে সামনে তাকাতে ভয় আড়ষ্ট হয়ে গেল আয়াত। ভয়ে গালে হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। বার কয়েক শুকনো ঢোক গেল। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকলো, যা দেখেছে তা তার মনের ভুল। দূর দূর বুকে চোখ খুলল, খুলেই আরেক ধাপ অজ্ঞান হওয়ার উপক্রম। রাগে জর্জরিত চোখ দুটো মেলে তার সামনে দাঁড়িয়ে আছে তার জম। আশঙ্কিক আরেকটা থাপ্পড় খেতেই টনক নড়ল তার। এই বে, নিজের শরীর পরপুরুষকে দেখাতে খুব ভালো লাগে, তাই না? ভয়ে কেঁপে উঠল আয়াত। নিজের দিকে তাকিয়ে দেখল তার শাড়ির আঁচল খানিকটা সরিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। এত সাহস কোথায় পাও তুমি? এটার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আয়াত জান। ভয়ে লাফিয়ে উঠল আয়াত। লোকটি ধীরে ধীরে আয়াতের দিকে এগুতে থাকলো। একসময় দেওয়ালের সাথে ধাক্কা খেল আয়াত। সুঠামদেহী লোকটি একদম তার সামনে চলে এলো। তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। লোকটির নিঃশ্বাস আস্তে পড়তে লাগলো আয়াতের মুখশ্রীতে। লোকটা হঠাৎ আয়াতের হাত দুটি শক্ত করে চেপে ধরল। এক হাতে কোমর জড়িয়ে ধরে আয়াতের কাঁপা কাঁপা ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। গভীরভাবে স্পর্শ করে আয়াতের কোমর। কেঁপে ওঠে আয়াত। লোকটা এতটাই মগ্ন যে আয়াতের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ধীরে ধীরে চুমুর বদলে কামড় দিতে থাকে। ব্যথায় কেঁদে দেয় আয়াত। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই লোকটির। 5 মিনিট পরে শব্দ করে চুমু দিয়ে ছেড়ে দেয় আয়াতকে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আয়াত। আয়াতের হাত ছেড়ে দিয়ে দু হাতে আয়াতের গাল ধরে লোকটি। কপালে কপাল ঠেকিয়ে ধীরে ধীরে বলতে থাকে, এটা হচ্ছে আমার জিনিস আরেকজনকে দেখানোর শাস্তি। আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি এখনো বাকি আছে। বলেই কপালে গাঢ় একটা চুম্বন করেই ছেড়ে দেয়। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আয়াত। খানিকক্ষণ আয়াতের ভীতু মুখের দিকে তাকিয়ে থেকে লোকটা বলে উঠল, কি ভেবেছিলে আমার থেকে পালিয়ে যাবে? তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না আয়াত জান। তুমি যেখানেই যাবে না কেন, এই আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই ডুকরে উঠল আয়াত। এই ভয়টাই তো পেয়েছিল এতদিন, তাই তো এমন লুকিয়ে লুকিয়ে ছিল, কিন্তু লাভ হলো না। ঠিক ধরা পড়েই গেল। এবার কি হবে তার? কিভাবে পালাবে সে? না, পালাতে পারলে কি হবে তার সাথে ভেবেই আবার ডুকরে কেঁদে ওঠে আয়াত। এসব ভাবনার মাঝে হঠাৎ হাতে টান অনুভব হয়। সামনে তাকাতে দেখল লোকটা তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। পিনপতন নীরবতা ভেঙে ভয়ে ভয়ে ধীর কণ্ঠে বলে উঠল আয়াত, কোথায় যাচ্ছি? লোকটি একবার তাকালো আয়াতের দিকে, কিছু একটা ভাবলো। ভেবেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আবার সামনে তাকিয়ে গাড়ি চালানোই মনোযোগ দিল। তা দেখে রেগে গেল আয়াত। নিজেকে ধাতস্থ করে সন্তর্পণে আবার জিজ্ঞেস করলো, কোথায় আছি? ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে লোকটা বলল, বিয়ে করতে। এহেন কথাই চিৎকার দিয়ে কেঁদে উঠল আয়াত। হাত পা ছোড়াছুড়ি করা শুরু করে দিল। আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা বদলোক, একটা খুনি। আপনার মতো অমানুষকে আমি বিয়ে করব না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তাও আপনাকে আমি বিয়ে করব না। আচমকা থেমে গেল গাড়ি। চল শক্ত হয়ে গেল মানবটির। স্টিয়ারিংয়ে হাত রেখে চোখ বন্ধ করে নিল। বড় বড় নিঃশ্বাস নিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করলো। ঘাড় কাত করে তাকালো আয়াতের দিকে। লোকটার ঘোলাটে নীল চোখে চোখ পড়তেই আটকে উঠল আয়াত। ভয়ে দমে গেল। বাঁকা হেসে লোকটি বলল, বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে আয়াত জান, আর সেটা আজকেই। কান্নার বেগ বেড়ে গেল আয়াতের। নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মনে হলো। শেষ রক্ষা হলো না আর। শেষমেশ বিয়ে হয়ে গেল। গাড়িতে উঠে বসলো দুজনে। আয়াত জানালার বাহিরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দিয়ে বয়ে যাচ্ছে অজস্র বাড়িধারা। আজকে আর থামার নয়। থামবেই বা কি করে? নিজের হাতে নিজের জীবন শেষ করে দিল সে। কি জবাব দিবে তার মা বাবাকে? এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবে তাদের সামনে? ভাবতেই গা শিউরে উঠল তার। কান্নার বেগ বাড়তে লাগলো। তার পাশেই এক মনে তার দিকেই তাকিয়ে আছে মহামানবটি। মুখে তার জয়ের হাসি। স্থির দৃষ্টিতে দেখে চলেছে তার আয়াত জানকে। তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তার আয়াত জান এখন তার। এটা ভাবতেই চওড়া হলো তার হাসি। চোখ সরিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল।
রেস্টুরেন্টে আয়াত ও তার ফ্রেন্ডরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলায় ব্যস্ত। এবার পালা আয়াতের। ট্রুথ নিতে চাইলে পাশ থেকে তানহা বলে ওঠে, এইবার তোকে ডেয়ার নিতেই হবে। আমরা তোর ব্যাপারে সব জানি, তাই নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই। সবার জড়জড়িতে অগত্যা তাকে ডেয়ার নিতে হলো। পাশে রনি, নিতিন, মারিয়া ও তানহা একে অপরের সাথে কথা বলে ঠিক করে নেয় কি ডেয়ার দেওয়া যায়। হঠাৎ নিতিন আয়াতের দিকে একটা ফুল এগিয়ে দিয়ে আয়াতকে ইশারায় সামনে তাকাতে বলে। তাদের থেকে 3 টেবিল দূরে উল্টো পাশ ফেরা এক ব্যক্তিকে দেখতে পাই যে ফোনে কথা বলতে ব্যস্ত। পাশ থেকে মারিয়া বলে ওঠে, তোকে ওই লোকটাকে গিয়ে প্রপোজ করতে হবে। আয়াত না করে দেয়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। একমতে তাকে ধাক্কা দিয়ে পাঠানো হয় লোকটার কাছে। ধীরে ধীরে লোকটার পিছনে গিয়ে দাঁড়ায় আয়াত। এই যে শুনছেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে প্রেম করতে চাই। হঠাৎ এরকম কথা শুনে ভুরকুচকে পিছনে ফিরে তাকাই লোকটি। পিছনে ফিরে দেখতে পাই একটা মেয়ে তার দিকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা আয়াতের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। মাঝারি লম্বা সাইজের একটা মেয়ে, উচ্চতা 5 ফুট 2 কিংবা 5 ফুট 3 ইঞ্চি হবে। ফর্সা গায়ের রং, হাত দিলে লাল হয়ে যাবে। গোল গোল দুটি মায়াবী চোখ, বড় বড় চোখের পাপড়ি যেটা মৃদু কাঁপছে। হঠাৎ দেখে যে কেউ বলবে এই চোখের দিকে তাকে গোটা এক জীবন কাটিয়ে দেওয়া কোনো ব্যাপার না। সমুদ্রের মতো গভীর চোখের কি শান্ত চাহনি, গোলাপি রাঙা দুটি ঠোঁট, ফুলকো ফুলকো দুটি গাল যেটা এই মুহূর্তে লাল রং ধারণ করেছে। গালের মাঝে একটা কুচকুচে তিল যেটা খুব সহজেই কাউকে আকর্ষণ করতে পারে। কোমরের নিচ পর্যন্ত ঝুলনো লম্বা চুল, গায়ে কালো রঙের একটা লং কুর্তি ও এঙ্কেল লেন্থ প্যান্ট, একপাশে ওড়না ঝোলানো। লোকটি একধানে আয়াতের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে চলেছে। অপ্রস্তুত হয়ে পড়ে আয়াত। হঠাৎ ফোনের অপর পাশ থাকা ব্যক্তির কথায় ধ্যান ভাঙ্গে লোকটির। একটু পরে কল দিচ্ছি বলে কেটে দেয়। আয়াতের দিকে তাকিয়ে লোকটি বলে ওঠে, কি চাই? লোকটি ভুরু কুচকানো চোখের দিকে তাকিয়ে খানিক অপ্রস্তুত হয়ে যায় আয়াত। ধীরে ধীরে বলে, আমি আপনাকে ভালোবাসি বলেই চোখ বন্ধ করিনি। তো লোকটির এমন খাপছাড়া কথায় দ্রুত চোখ খুলে আয়াত দেখে লোকটি তার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। আয়াত এবার বলে ওঠে, আমি আপনার সাথে প্রেম করতে চাই। যাকে তাকেই দেখলে প্রেম করতে মন চায় নাকি? আপনাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। লোকটির এমন অদ্ভুত কথায় রেগে লাল হয়ে যায় আয়াত। ফুলটাও ফুলোরে ফেলে একটু এগিয়ে যায় লোকটির দিকে, আঙ্গুল উঁচিয়ে বলতে থাকে, দেখুন মিস্টার, আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি আপনার সাথে প্রেম করতে চাই না। ওই যে দেখছেন দূরে 4টা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা আমার ফ্রেন্ড। আমরা মূলত ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আর ওরাই আমাকে এই ডেয়ারটা দেয়। আপনার সাথে প্রেম তো দূরের কথা, আপনার মুখ দেখতেই বয়ে গেছে আমার। বলে হনহনিয়ে বেরিয়ে যায় আয়াত। আয়াতকে বেরিয়ে যেতে দেখে তার বন্ধুরাও ধীরে ধীরে তার পিছন পিছন চলে যায়। চোখ বন্ধ করে ঘন ঘন দুটি নিঃশ্বাস নেয় লোকটি। মূলত সে রাগ সংবরণ করার চেষ্টা করছে। এরপর সেও বেরিয়ে যায়। ইয়ানা চৌধুরী আয়াত মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রী। বাবা আতিক চৌধুরী একজন নামকরা ডাক্তার, আর মা রোমানা চৌধুরী একজন স্কুল শিক্ষক। এক ভাই এক বোন। ছোট ভাই ক্লাস 7-এ পড়ে, নাম আহিল চৌধুরী। 4 জনের ছোট্ট ফ্যামিলি ঢাকাতে থাকে। গ্রামের বাড়ি নীলফামারী। বাবা মায়ের অতি আদরের সন্তান, লেখাপড়ায় অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। ভবিষ্যতে বাবার মতোই একজন ডাক্তার হতে চায়। তাদের 5 জনের একটি ফ্রেন্ড গ্রুপ আছে, কিন্তু সবচেয়ে কাছের বন্ধু তানহা শেখ। প্রথম দেখায় সবাই বন্ধু কম বোন বেশি সম্বোধন করবে, একজন আরেকজনকে চোখে হারায়। তানহা শেখের বড় ভাই রায়হান শেখ গত 3 বছর যাবৎ আয়াতের পিছনে পড়ে আছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। পাত্তা না দিয়ে ভাই হিসেবে সম্বোধন করে, যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। কোনো ধরনের কোনো ছেলের সাথে সম্পর্ক নেই, শুধুমাত্র 2টো বন্ধু ছাড়া। অপরদিকে শান ইমতিয়াজ ইলাফ একজন সফল বিজনেসম্যান। লম্বা 6 ফুট, সুঠামদেহী একজন পুরুষ। ঘাড় ছুঁই ছুঁই, লম্বা চুল, সাথে হালকা ঘোলাটে, চোখ দুটো নীল, গভীর শান্ত চাহনি। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার দুঃসাহস কারণে। তীক্ষ্ণ চোয়াল, পাতলা দুটি ঠোঁট। 27 বছর বয়সী এই যুবক অনেকের আইডল।
কেননা এই 27 বছর বয়সী যুবক নিজের বুদ্ধিমত্তা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে। এই বয়সেই সে একজন সফল বিজনেসম্যান। তার কোম্পানি আরকে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশের শীর্ষ স্থানে অবস্থান করে। রাতে হঠাৎ ঘুমের ঘরে সারা মুখে গলায় উষ্ণ ছোঁয়া পেতে নিভু নিভু চোখে তাকায় আয়াত। অনুভব করে কেউ তার সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে, কিন্তু ঘুমের কারণে চোখ পুরোপুরি খুলতে পারছে না। মনে হচ্ছে সারা রাজ্যের ঘুম আজ তার চোখেই। অগত্যা আবার ঘুমের রাজ্যে পাড়িয়ে দেয়। অ্যালার্মের অসহনীয় আওয়াজে তড়িৎ বেগে ঘুম থেকে উঠে পড়ে আয়াত। চোখে এখনও ঘুমের রেশ কাটেনি। ভার্সিটিতে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে ভাবতেই মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। ধীরে ধীরে উঠে যায় ফ্রেশ হতে। টানা 40 মিনিট পর শাওয়ার নিয়ে বের হয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায়। আনে হঠাৎ নিজের দিকে তাকিয়ে আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে যায় সে। তার গলায় বিভিন্ন জায়গায় লাল হয়ে আছে, কিসের দাগ ভাবতেই হঠাৎ রাতের কথা মনে পড়ে যায়। ভয়ে তার শীত দাঁড়াবে, এক ঠান্ডা স্রোত বয়ে যায়। তড়িৎ গতিতে দরজার দিকে তাকায়। দরজা তো ভিতর থেকে লাগানো, তাহলে কেউ ভিতরে কিভাবে আসবে ভাবতে ভাবতে বড় বড় নিঃশ্বাস নেয়। অ্যালার্জি বা মশার কামড় হতে পারে ভেবে এড়িয়ে যায়। হঠাৎ চোখ যায় বেড সাইড টেবিলের উপর একটা ছোট্ট গিফট বক্স, আর তার সাথে একটা চিরকুট। কাল রাতের কাজের মেয়ে শিলা এসে দিয়ে গেছে। কেউ নাকি আয়াতের নামে পাঠিয়েছে। গুড মর্নিং আয়াত বেবি। নিজের ছোট মাথায় এত প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। এই গিফট আর এই চিরকুট কে দিল এটা ভেবে নিজের সময় নষ্ট করো না। খুব দ্রুতই তোমার সামনে এসে ধরা দিব। গেট রেডি টু বি মাইন আয়াত বেবি। অ্যান্ড গিফট দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে। গিফটটা খুলে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে আয়াত। গিফট বক্সের ভিতরে দুটি কাটা আঙ্গুল, তার পাশে আরেকটা চিরকুট। বেবি গার্ল, জানো এটা কার আঙ্গুল? এটা ওই বাস্টার্ডের আঙ্গুল যে তোমাকে দেখে বাজেভাবে শীষ বাজিয়েছিল। দেখো আমি তার আঙ্গুল কেটে নিয়েছি, আর কখনো তোমাকে দেখে শীষ বাজাবে না। তৎক্ষণাৎ আয়াতের কালকের কথা মনে পড়ে যায়। কালকে সে যখন ভার্সিটি থেকে বাড়ির দিকে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখনই রাস্তার পাশ থেকে কয়েকটা ছেলে তার দিকে কুনজরে তাকিয়েছিল। পাশ থেকে একটা ছেলে তার দিকে শীষ বাজিয়ে ওঠে এবং বিশ্রীভাবে হেসে ওঠে। তা দেখে আয়াতের ঘৃণায় শরীর কেঁপে ওঠে। আয়াতের তখন মন চেয়েছিল ওই ছেলেটার গলে চেপে ধরতে, যাতে আর কখনো কোনো মেয়ে দেখে শীষ বাজাতে না পারে। কিন্তু এখন কিছু বললে নিজের ক্ষতি হবে ভেবে সেখান থেকে চলে আসে। কালকের কথা হঠাৎ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়াতের। এটা নতুন কিছু না, গত 2 বছর থেকে তার সাথে এরকম হয়ে আসছে। কেউ তাকে কিছু বলে বা খারাপ নজরে তাকালে বা আয়াত কাউকে স্পর্শ করলে তার সাথে এরকম বাজে অঘটন ঘটে। কিন্তু কে ঘটায় তা আয়াত কিছুই জানে না। সে ওই কাটা আঙ্গুল আর চিরকুটগুলো বেডসাইড ডয়ারে ঢুকিয়ে রাখে, এইভাবে বাসায় এসে পুড়িয়ে ফেলবে। একবার ভেবেছিল জঙ্গলে ফেলে দিবে, কিন্তু কেউ দেখলে সমস্যা হতে পারে। এইভাবেই আবার ভাবলো যে পুড়িয়ে ফেললে ভালো হবে। হঠাৎ ফোনের শব্দে সেদিকে তাকায় আয়াত। হাতে নিয়েই দেখতে পাই তানহার কল। কি রে, কই তুই? আজকে নিলয় স্যারের ক্লাস আছে, তুই জানিস না? জলদি বের হয়ে আয়, দেরি হলে স্যার জানিসই তো কি করবে। এই তো আমি আসছি, 10 মিনিট। বাসা থেকে বের হয়ে আয়াত দেখতে পায় তানহা রিক্সা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে একগাল হেসে আয়াত উঠে পড়ে রিক্সায়। হেসে হেসে একজন অপরজনের হাত জড়িয়ে চলে যায়। এতক্ষণে তাদের দিকে তাকিয়েছিল একজোড়া চোখ, যা ইতিমধ্যেই অগ্নিমূর্তি ধারণ করেছে। হিসিয়ে বলে উঠে, তুমি শুধু আমার বেবি গার্ল, অন্য কারো হাত ধরার সাহস কোথায় পাও তুমি? তুমি শুধু আমার হাত ধরবে। অনেক বড় মিস্টেক করে ফেলেছো বেবি গার্ল। এটার জন্য তো তোমার পানিশমেন্ট পেতেই হবে। বলেই বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আয়াত আর তানহা। অপেক্ষা করছে রনি ও নিতিন আর মারিয়ার জন্য। হঠাৎই তানহার ফোন আসতেই সে আয়াতের হাত ছেড়ে এক পাশে চলে যায়। আশঙ্কিক চিৎকারে দৌড়ে তানহার কাছে যেতে দেখতে পাই কেউ তার হাতে ছুরি দিয়ে কয়েক জায়গা কেটে দেয়। তানহা কিছু বুঝে ওঠার আগেই তার হাত দিয়ে রক্তের বন্যা বয়ে যায়। আয়াত দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তানহার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, আর তার একপাশে বসে আছে আয়াত। করুণ চোখে তাকিয়ে আছে তানহার দিকে। তানহার কান্না দেখে সেও কান্না করে দেয়। মেসেজের টুং শব্দে মোবাইলের দিকে তাকায় আয়াত। দেখে একটা
আননোন নাম্বার থেকে মেসেজ। বিরক্তি নিয়ে সে ফোন রেখে দেয়। তাকায় তানহার দিকে। আবারও টুং শব্দ বেজে ওঠে। ফোনে মেসেজ অপশনে ঢুকে সে মেসেজ দেখতে থাকে। বেবি গার্ল, তোমাকে একমাত্র স্পর্শ করব আমি। অন্য কেউ তোমাকে স্পর্শ করলে তার অবস্থাও তোমার ফ্রেন্ডের মতোই হবে, এর থেকেও বেশি হতে পারে। তাই সবার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। অ্যান্ড স্টপ দিস ননসেন্স। তুমি অন্য কারোর জন্য কেন তোমার চোখের পানি ফেলছো? তুমি শুধু আমার জন্য কান্না করবে, না হলে যার জন্য কান্না করছো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে একবারও ভাববো না। তোমার এত সাহস কি করে হয় আমার মেসেজ ইগনোর করার? প্রথমবার তাই মাফ করে দিলাম, পরের বার এরকম করলে এটার পানিশমেন্ট পেতে হবে তোমাকে। মেসেজ দেখে আয়াত চোখ বড় বড় করে আশেপাশে তাকায়। না, কাউকেতে দেখতে পারছে না সে। শুকনো কয়েকটা ঢোক গেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তানাকে বুঝতে দেওয়া যাবে না যে এসব তার জন্য হয়েছে। যদি তানহা জানতে পারে তাহলে তার থেকে দূরে সরে যাবে। এইভাবে সবাই তার থেকে দূরে সরে গেলে আর থাকবে কি নিয়ে? তাকে আরও সাবধানে থাকতে হবে, সবার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এক মনে এসব ভাবতে থাকে। 30 মিনিট পর তানহাকে আয়াত বাড়ি পৌঁছে দেয়। তারপর বাসায় ফিরে আসে আয়াত। আজকে আর ক্লাস করা হয় না। আর বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে আয়াত আর ভাবতে থাকে আজকের কথা। ভাবতে ভাবতেই মনে পড়ে যায় প্রথম যেদিন সে এমন একটি ঘটনার শিকার হয়। আজ থেকে 2 বছর আগে, যখন তারা নতুন ফ্ল্যাটে আসে। এই ফ্ল্যাটটা মূলত তার মা বাবা দুজনের টাকাই কিনা। তাদের নিজস্ব বাড়িও আছে, কিন্তু এখান থেকে তার মায়ের স্কুল আর বাবার হসপিটাল দুটিই কাছে, তাই এটা কিনা। এই বিল্ডিংটা মোট 8 তলা, তার মধ্যে তারা 4 তলায় থাকে। সদর দরজা দিয়ে ঢুকতেই বড় ড্রয়িং রুম, তার পাশে ডাইনিং রুম। ড্রয়িং রুমের এক পাশে কিচেন, আরেক পাশে গেস্ট রুম। ড্রয়িং রুম থেকে সোজা ভিতরে আসলে আরও 2টা রুম, একটা তার বাবা মার আর একটা তার ভাইয়ের। ভাইয়ের রুমে ঠিক 4 হাত দূরে আয়াতের রুম। প্রথম যেদিন আয়াত তার নিজের রুমে ঘুমায়, তার মনে হয় রাতের বেলা কেউ তার দিকে এক নজরে তাকিয়ে থাকে, কিন্তু সে কাউকে দেখে না। এরকম পরপর 3 দিন হয়। এরপর একদিন আয়াত ছাদে যায়। গিয়ে দেখতে পায় ছাদে একটা ছেলে বসে আছে। মূলত সেও 3 তলায় বাসায় থাকে। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকার পর ছেলেটা এসে আয়াতের সাথে পরিচিত হয়। কথা বলতে বলতে হঠাৎ ছেলেটা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আয়াত ধরে ফেলে। এরপর আরও কিছুক্ষণ থেকে আয়াত চলে আসে বাসায়। এরপর রাতে যখন ঘুমাতে যায় তখন তার মা এসে তাকে জানায় 3 তলার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। এর 20 মিনিট পর আয়াতের মোবাইলে একটা মেসেজ আসে। বেবি গার্ল, ওই ছেলেটা কেন তোমার গায়ে পড়তে যাবে? এই জন্যই তাকে শাস্তি দিয়েছি। জানো সে ইচ্ছে করে এমন করেছে। আমার ভালো লাগেনি একদম, তাই তো একটু আদর করেছি। ভালো করেছি না বলো? মেসেজ দেখতেই কান্না করে দেয় আয়াত। ভয়ে সারা রাত ঘুমাতে পারেনি। এরপর থেকে এখনও তাকে এইসব সয়ে যেতে হচ্ছে। কে তাকে এমন ফলো করে? কে হতে পারে? তার তো এমন কেউ নেই। আর এরকম সবার ক্ষতি কেন করছে? তাকে সাবধানে চলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কেউ যদি তার পরিবারে ক্ষতি করে দেয়, না না, মাথা ধরে যায় তার। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে আয়াত। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায় আয়াতের। মাথায় হাত দিয়ে উঠে পড়ে সে। খিদে পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সকাল থেকে তার কিছু পেটে পড়েনি, তাই আর না ঘুমিয়ে উঠে পড়ে। কাজে মেয়ে শিলা গিয়ে দরজা খুলে দেয়। খুলে দিতে বাসায় ঢুকে রোমানা আয়াতকে বাসায় দেখে জিজ্ঞেস করে, আতুমা, তুমি বাসায় কি করছো? আজকে না তোমার ক্লাস ছিল? হ্যাঁ মা, রাস্তা দিয়ে যাওয়ার সময় তানহা হঠাৎ হাতে ব্যথা পায়, তার জন্য তাকে হসপিটালে নিয়ে যাই। এই জন্য আর কলেজে যাওয়া হয় না। উত্তেজিত হয়ে রোমানা জিজ্ঞেস করে। কিভাবে হলো? তোমার কিছু হয়নি তো? আয়াত বুঝতে পারে তার মা উত্তেজিত হচ্ছে, সেজন্যই বলে না। আমার কিছু হয়নি, রিক্সার সাথে বাড়ি খেয়ে সামান্য একটু হাত কেটে গেছে তানহার, তাই হসপিটালে নিয়ে যাই। আর তাছাড়া এমনিতেই ক্লাসে যেতে দেরি হয়ে যায়, তাই বাড়িতে চলে আসি। এরপর শিলাকে বলে, আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। রোমানা বেগম ফ্রেশ হয়ে এসে আয়াতের সাথে খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে আয়াত রুমে চলে যায়। রুমে গিয়ে বই নিয়ে বসে পড়ে। হঠাৎ খাট কাঁপাকাঁপি, সে ধরফড়িয়ে ওঠে। খাট কাঁপার উৎস খুঁজতে সে দেখতে পায় তার ফোন কখন সে থেকেই বেজে চলেছে। বইয়ে গভীর মনোযোগ থাকায় এতক্ষণ খেয়াল করেনি। এরপর কলটা রিসিভ করে কানে নেয়। হ্যালো হ্যালো, কে বলছেন? এবার কল কেটে দেয় আয়াত।
ফোন রেখে আবার বইয়ে মনোযোগ দেয় আয়াত। বই পড়তে পড়তে রাত হয়ে যায়। আয়াত ডিনার করে কিছুক্ষণ তার ভাইয়ের সাথে গল্প করে রুমে এসে পড়ে। কফি খেতে খেতে এলোমেলো পায়ে বারান্দায় এগিয়ে যায়। পরনে একটা লং টপস আর প্লাজো, চুলগুলো ছাড়ানো। আয়াতের বারান্দা অনেক সুন্দর করে সাজানো। খোলা বারান্দা, এক পাশ জুড়ে হরেক রকমের ফুল, অপর পাশে একটা দোলনা। তার ঠিক ডান পাশের দেওয়ালে কিছু ক্রাফট ঝোলানো। কর্নারে ছোট একটা ক্যাবিনেট, তারপর কয়েকটা ফুলের টব। খোলা আকাশ দেখা যায়। আকাশে কি সুন্দর চাঁদ। সে মাঝে মাঝে এখানে চন্দ্রবিলাস করতে আসে। চাঁদের আলো গায়ে মাখতে কার না ভালো লাগে। নিচে রাস্তা। এই রাস্তার মানুষ তেমন চলাচল করে না, একদম নিরিবিলি পরিবেশ। বারান্দায় এলেই ফুলের মিষ্টি সুবাস আর স্নিগ্ধ বাতাসে মন ভালো হয়ে যায়। এত রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে আসে কারোর কোমল কণ্ঠস্বর। তোমার নরম কাতর হাত, আমার দিনের মতো রাত। তুমি ঝিনুক কোড়াও যদি, আমি হব শান্ত নদী। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে। তোমার যাওয়ার পায় তারা, আমি হই যে দিশে হারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা, আমাবস্যায় জোছনা। তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে অনুভব করে আয়াত। ইস, এত জলদি কেন শেষ হলো? আফসোসের স্বরে বলে ওঠে আয়াত। এই কণ্ঠস্বর প্রায় শুনতে পাই আয়াত। কেউ অনেক সুন্দর করে গান গায়, কিন্তু কে এত সুন্দর করে গান গায় দেখতে পায় না আয়াত। আয়াতের অনেক ইচ্ছে কখনো এই মানুষকে একবার হলো দেখার। ইস, যার কণ্ঠ এত সুন্দর, না জানি সেই মানুষটা কত সুন্দর। ভাবতে ভাবতে রুমে চলে আসে আয়াত। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়া উচিত ভেবেই ঘুমিয়ে পড়ে। আচ্ছা আকাশ ভাইয়া, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি আমাকে মিস করবে? চুপ কর চাঁদ, তোকে আমি কখনো হারাতে দেব না। তোকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। আর কখনো যদি এরকম কথা বলিস তাহলে কিন্তু আমি অনেক রাগ করব। আচ্ছা সরি, আর বলবো না বলে এক গাল হেসে আকাশকে জড়িয়ে ধরে চাঁদ। হঠাৎ চাঁদের কিছু মনে পড়ে যাওয়ায় লাফিয়ে ওঠে। আকাশ চোখ তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? আকাশ ভাইয়া, ওই যে দেখো দূরে কতগুলো ফুল, কি সুন্দর লাগছে, আমাকে এনে দাও না প্লিজ। আদরের স্বরে বায়না করে বলে চাঁদ। তুই দাঁড়া, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলে ফুল আনতে চলে যায় আকাশ। রাস্তার মাঝ বরাবর যেতেই উল্টো পাশ থেকে একটা গাড়ি এসে আকাশকে ধাক্কা মারে। আকাশ ছিটকে পড়ে রাস্তায়। আকাশ ভাইয়া না! ঘুম থেকে লাফিয়ে ওঠে আয়াত। এতক্ষণ সে মূলত স্বপ্ন দেখছিল। পুরো শরীর ঘেমে একাকার। ঘুম থেকে উঠেই জোরে জোরে শ্বাস নিতে থাকে আয়াত। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তড়িৎ গতিতে পাশে থাকা পানির বোতল থেকে পানি পান শুরু করে। এই ছেলে মেয়েগুলোকে সে প্রায় স্বপ্নেই দেখতে পায়, কিন্তু তাদের মুখ অস্পষ্ট। হাজার চেষ্টা করেও তাদের চেহারা মনে করতে পারে না সে। তার মনে হয় সে তাদেরকে চেনে, খুব গভীরভাবেই চেনে, একদম কাছ থেকে। যেদিন এরকম স্বপ্ন দেখে সেই রাত আর আয়াতের ঘুম হয় না। তীব্র মাথায় যন্ত্রণায় ফেটে পড়ে। সে চায় না এরকম কিছু তার স্বপ্নে আসুক, কিন্তু তার মস্তিষ্ক বাধা দিতে পারে না। কেননা বারবার এই ছেলে মেয়েগুলোকেই দেখে আয়াত। এটার কোনো উত্তর পায় না। নিজের ছেলেবেলার কথাও তার মনে নেই। ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ে আয়াত। আর কিছু ভাবতে চায় না সে। সকালবেলা। আজ সকালে ঘুম থেকে উঠে পড়ে আয়াত। আজ তাদের ভার্সিটিতে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে সবাইকে উপস্থিত হতে হবে। এদিকে তান্না তাকে ফোন করে পাগল করে দিয়েছে। আয়াত আজ ল্যাভেন্ডার কালারের একটা লং কুর্তির সাথে জিন্স আর হিজাব পরেছে। কাঁধের একপাশে ঝোলানো টোট ব্যাগ, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এতে যেন তাকে স্বর্গের অপসরা লাগছে। আয়নায় নিজেকে দেখে মুচকি হাসে আয়াত। নিজের দিকে তাকিয়ে নিজে লজ্জা পায়, নাকের ডগা লাল হয়ে যায়। মনে মনে বলতে থাকে, যার ভাগ্যে আমি আছি সে নিশ্চয়ই জীবনে অনেক পুণ্যের কাজ করেছে। বলেই মুচকি হেসে দ্রুত ফোন নিয়ে বেরিয়ে যায়। অপরদিকে, স্যার, আজকে মেডিকেল কলেজে একটা অনুষ্ঠান আছে, সেখানে আপনাকে ভিআইপি গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে।
তারা অনেক রিকোয়েস্ট করেছে, যার জন্য হ্যাঁ বলে দিয়েছি। কখন যেতে হবে? স্যার 11টায়। ওকে, সব রেডি করো, আধ ঘন্টার বেশি টাইম দিতে পারবো না। ওকে স্যার। ভার্সিটিতে গিয়ে আয়াতের চক্ষু চড়ক গাছ। মেয়েদের এক একজনের এক এক রকম সাজ। কেউ কেউ তো আবার পার্লার থেকেও সেজে এসেছে। সবাই নিজেকে সুন্দর দেখাতে ব্যস্ত। দূর থেকে তানহা হাত নাড়িয়ে ইশারা দেয় আর চলে যায় তানহার কাছে। সেখানে রনি, নিতিন আর মারিয়াও ছিল। তানহাও আজ শাড়ি পরেছে আর মারিয়া গাউন পরেছে। তানাকে কুনুই দিয়ে পেটে গুঁতো মেরে আয়াত ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কাহিনী কি? আজ সবাই এমন জোকারের মতো সেজে এসেছিস কেন? তোরা কি এখানে বিয়ে খেতে এসেছিস নাকি? পাশ থেকে রনি বলে ওঠে। বিয়ে খেতে আসেনি, চেঁচামেচি করতে এসেছে। বলে মুখ ঘুরিয়ে নেয়। মারিয়া রনিকে চোখ রাঙ্গানি দিয়ে বলে ওঠে, তুই চুপ থাক। ভেতরে ভিতরে যে তোরা সব জ্বলে পুড়ে যাচ্ছিস সেটা কি আমরা বুঝি না? জেলাস পিপলস। বলে ভেঙচি কাটে। আচ্ছা, তোরা তোদের ঝগড়া পরে করিস, আগে আমাকে বলতো কাহিনী কি? বলে সকলের মুখের দিকে চোখ ঘোরায় আয়াত। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে তানহা, আজকে আমাদের কলেজে সায়ানীতি জাজ ইলাফ আসবে, বুঝতে পারছিস? সকলের ক্রাশ সায়ানীতি জাজ। উফ, ভাবতেই আমার সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। এই সায়ান, ইতিয়াজ, ইলাফটা আবার কে রে? অকমাসাত এমন প্রশ্নে তানহা ও মারিয়ার চোল ঝুলে গেছে। তারা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আয়াতের দিকে। পাশ থেকে রনি আর নিতিন হো হো করে হেসে ওঠে। তাতে গা জ্বলে ওঠে মারিয়ার। তৎক্ষণাৎ রনির পায়ের উপর নিজের 3 ইঞ্চি হিল দিয়ে সজোরে এক গুঁতা মারে মারিয়া। সাথে সাথে ব্যথায় কুকিয়ে ওঠে রনি। পাশ থেকে তানহা বলে ওঠে, তুই সায়ানীতি জাজকে চিনিস না? আর কে? গ্রুপের চেয়ারম্যান। শত শত মেয়েদের ক্রাশ। তাকে একটাবার দেখার জন্য শত শত মেয়েরা চাতক পাখির মতো তাকিয়ে থাকে। যেমন হ্যান্ডসাম তেমন ড্যাশিং। সে কি অ্যাটিটিউড! দেখলেই মনে হবে আগের জন্মে কোনো রাজা বাদশা ছিল। কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না। তার কণ্ঠস্বর, তার চাহনি, উফ, শত শত মেয়ের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর মেয়ে হয়েও তুই কি না তাকে চিনিস না? না, চিনি না। সে এমন কোনো গুরুত্বপূর্ণ কেউ না যে চিনতেই হবে। বলে আয়াত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। বিস্মিত ও অসহায় কণ্ঠে বলে ওঠে মারিয়া। সত্যি তুই চিনিস না? বিরক্তি নিয়ে এবার বলে ওঠে আয়াত। না রে, সত্যিই চিনি না। কোথাকার কোন ইলাফ, জিরাফ, তাকে চিনি। আমার কি লাভ? কথার মাঝেই হর্ন বেজে ওঠায় হকচকিয়ে ওঠে আয়াত। তড়িৎ বেগে পেছনে ফিরে দেখতে পাই একটা কালো রঙের মার্সিডিজ তাদের পেছনে দাঁড়ানো। এতক্ষণ তারা ভার্সিটি গেটে দাঁড়িয়েছিল, যার দরুন গাড়ি ভিতরে প্রবেশ করতে পারছে না। চৌকিতে সরে যায় তারা। পাশ থেকে গাড়িতে তাকাতেই আয়াত দেখতে পাই গাড়ির কাজ হালকা নিচু করে এক জোড়া চোখ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তাকাতেই চোখ সরিয়ে নেয় আগন্তুক। হুড়মুড়িয়ে সবে এসে গাড়িকে ঘিরে ধরে। ইলাফ ইলাফ বলে চারিদিক থেকে আওয়াজ আসছে। প্রেসের লোক ছবি তুলতে ব্যস্ত। আয়াত বুঝতে পারে এই ইলাফ লোকটা চলে এসেছে। তার মানে গাড়ির ভিতর এটা ইলাফ ছিল। তার সব কথা শুনে ফেলেছে, তাই হয়তো এইভাবে তাকিয়েছিল ভেবে নিজের মাথায় নিজেই টোকা মারে। পরক্ষণে আবার নিজেকে শান্ত করে বলতে থাকে, শুনলে কি হয়েছে? সত্যি তো আমি তাকে চিনি না, আর তাকে চেনার কোনো প্রয়োজনও নেই। বলেই দ্রুততার সঙ্গে সে স্থান ত্যাগ করে ভার্সিটির ভিতর ঢুকে পড়ে। গেটে প্রশ্ন উত্তর পর্ব শেষ করে প্রায় 5 মিনিট পর ভেতরে প্রবেশ করে ইলাফ। ইলাফ আসা উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একপাশে চেয়ার দিয়ে ডেকোরেট করা, তার সামনে বরাবর একটা স্টেজ। সেখানে হরেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেজে আসতে গেলে একটা গেট পেরোতে হয়, সেটা লাল সাদা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো। সাজ দেখে বোঝাই যাচ্ছে যে খুব যত্ন সহকারে সাজানো হয়েছে, কোনো ত্রুটি রাখতে চায়নি। ইলাপকে স্টেজে ফুল নিয়ে বরণ করার দায়িত্ব পড়েছে আয়াতের, যেহেতু সে একজন টপার আর আয়াতের বাবাও এখানে গেস্ট হিসেবে এসেছেন। ফুল নিয়ে স্টেজের সামনে দাঁড়িয়ে আছে আয়াত। চোখে মুখে তার বিরক্তি ফুটে উঠেছে। সে করতে চায়নি, কিন্তু প্রিন্সিপাল জোর করে তার হাতে ধরিয়ে দিয়েছে। পাশ থেকে কয়েকটা মেয়ে তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে তাকে। মূলত আয়াতকে বরণ করার দায়িত্ব দেওয়াই তাদের এই রাগ। এতক্ষণ তাদের দিকে তাকিয়েছিল আয়াত। চেঁচামেচিতে সামনের দিকে তাকায়। হঠাৎ কয়েকটা হার্টবিট মিস করে সে। পরনে ব্ল্যাক কালার ব্লেজার, তার সাথে ম্যাচিং প্যান্ট,
চোখে সানগ্লাস, হাতে মোটা ডালের ঘড়ি, এক হাত পকেটে গুজে আরেক হাত ফোন চালাতে চালাতে তার দিকে এগিয়ে আসছে ইলাপ। মুখে হালকা তীর্যক হাসি। হাউ ম্যান। মনে মনে বলে ওঠে আয়াত। হঠাৎ খেয়াল করে ইলাপ একদম তার সামনে চলে এসেছে। এভাবে নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে থাকে, নিজেই নিজেকে গালাগাল দিতে থাকে। সোজা হয়ে নিজেকে ঠিক করে নেয়, ফুল এগিয়ে দেয়। ম্যানেজারকে ইশারায় ফুল নিতে বলে। আয়াতকে পাশ কাটিয়ে স্টেজে চলে যায় ইলাপ। ম্যানেজার এসে ফুল হাতে নেয়, এরূপ ইগনোর করায় রাগে চলে ওঠে আয়াত। তৎক্ষণাৎ চলে যায় সেখান থেকে। স্টেজ থেকে দূরে প্রায় 4 সারি পরে কর্নারে একটি চেয়ারে বসে পড়ে আয়াত। বসে বসে আরাম করে চকলেট খাচ্ছে। ইলাপ স্টেজে বসে আছে, চোখ তার ফোনে নিবদ্ধ। ইলাপের দিকে তাকিয়ে চকলেট খাচ্ছে আয়াত। এত ঢঙের কি আছে? নিজেকে একদম বিশ্ব সুন্দর মনে করে জিরাফ কোথাকার। আয়াত ইলাপের দিকে তাকিয়ে এসব ভাবছে। হঠাৎ করে আয়াতের দিকে তাকাই ইলাপ। এরকম অকমর্ষা তাকানোতে ভরকে যায় আয়াত। ইলাপ এমনভাবে তার দিকে তাকায় যেন সে জানতো আয়াত এখানেই বসে আছে। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে ফোন থেকে হঠাৎ চোখ তুলে আয়াতের দিকে তাকানো দেখে আয়াতের শীততারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। ইলাপের শান্ত চোখের দিকে তাকিয়ে আছে আয়াত। তার ভেতরে সমুদ্রের মতো উত্থাল পাত্থাল ঢেউ। হৃদয়ের দ্রিম দ্রিম আওয়াজ তার কর্ণ পর্যন্ত পৌঁছে গেছে। কি আছে ওই চাউনিতে বুঝতে চেষ্টা করে আয়াত। না, কিছুই বুঝতে পারছে না সে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না আর। মনে হতে লাগলো সে সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে। ফোনের টুং শব্দে ধ্যান ভাঙে আয়াতের। এভাবে তাকিয়ে থেকো না বেবি গার্ল। তোমার ভুলের মাসুল পরে ওই নির্দোষ লোকটাকে পেতে হবে। আর তাছাড়া তুমি কোন সাহসে ওই লোকটাকে ফুল দিয়েছ? আমি অনেক কষ্ট পেয়েছি বেবি গার্ল। বুকের ভেতর আগুন জ্বলছে। ওই লোকটাকে আমি ছাড়বো না। তুমি প্লিজ ওই লোকের দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকো না, তাহলে এর জন্য তাকে অনেক কষ্ট পেতে হবে। মেসেজ দেখে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ে আয়াত। আশেপাশে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নেয়। না, কাউকে সেরকম চোখে পড়ছে না। কেন তার সাথে এমন হতে হবে? কেন সাইকোর পাল্লায় পড়ল সে? ভাবতে আরেকটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। স্টেজে ওঠা মাত্রই 2 মিনিটের মতো কথা বলে ইলাপ। হাই হ্যালো করে সবাইকে 2-3টা মোটিভেশন দিয়ে নেমে পড়ে সে। অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করে না ইলাপ। যতটুকু একদম না বলে নয় ততটুকু বলে। স্টেজ থেকে নেমে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বলে বেরিয়ে যায় ইলাপ। বেরোতে অবশ্য তাকে অনেক বেগ পেতে হয়েছে। মেয়েরা তাকে যেভাবে ঘিরে ধরেছে তার থেকে ছাড় পেতে কিছুটা সময় লেগে গেছে। এদিকে আয়াত সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। কিছু দূর যেতেই একটা নিরিবিলি রাস্তা। সেটা পেরিয়ে গেলে মেন রোড। রাস্তার দুপাশে সারি সারি গাছ। অন্যান্য রাস্তা থেকে এদিকে মানুষ যাতায়াত অনেকটাই কম। আয়াত আপন মনে হেঁটে যাচ্ছে। কিছুটা সামনে যেতেই একজন লোক এসে তার সামনে দাঁড়ায়। এসে তাকে একটা গাড়ি দেখিয়ে বলে, আপনাকে বস যেতে বলেছে। কেন? আর কে যেতে বলেছে? গেলে দেখতে পারবেন ম্যাম, আসুন। আমি কেন যাব? যাব না আমি। আপনি কি মেডিকেল কলেজের স্টুডেন্ট? জি। আমার বসের হাত কেটে গেছে, হাতে ছুরির আঘাত লেগেছে। পার্সোনাল কিছু কারণে এখন তাকে হসপিটালে নেওয়া যাবে না, তাই আপনাকে দেখতে পেয়ে ডাক দিলাম। ড্রাইভারের কথা শুনে এগিয়ে যায় আয়াত। যেতেই দরজা খুলে ড্রাইভার। আয়াত ভেতরে ঢুকতে দরজা আটকে যায়। একটু ভয় পেয়ে যায় আয়াত। এটা বুঝতে দেওয়া যাবে না ভেবেই আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। সামনে তাকিয়ে দেখতে পাই ইলাপ। এতক্ষণ ইলাপ আয়াতের দিকে তাকিয়েছিল। আয়াত তাকানোর সাথে সাথেই চোখ ফিরিয়ে নেয়। আয়াত কিছুক্ষণ ইলাপের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে ওঠে, হাতটা দিন। ইলাপ হাত এগিয়ে দেয়। আয়াত উল্টে পাল্টে বিজ্ঞদের মতো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। রক্ত পড়ছে, রক্ত থামাতে হবে আগে। এরপর রক্ত বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে হাতের দিকে। আপনার ক্ষত অনেক গভীর, হসপিটাল যাওয়া উচিত। যেতে পারবো না দেখে আপনাকে ডেকেছি। আপাতত আমার কাছে বেশি কিছু নেই, যা আছে তা দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। ওকে। মলম লাগানোর সাথে সাথেই ইলাপ একটু কেঁপে ওঠে। মুখ গোল করে কাটা জায়গায় ফু দিতে থাকে আয়াত। মানুষের এরকম সাইকো আশিক থাকে, আপনাকে না দেখলে জানতাম না। হঠাৎই এরকম গম্ভীর আওয়াজে মুখ তুলে তাকাই আয়াত। ইলাপ নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। মানেটা খুব সহজ, ইয়ানা চৌধুরী আয়াত। ইলাপের মুখে নিজের নাম শুনে চমকে ওঠে আয়াত। আপনি আমার নাম কিভাবে জানলেন?
যার এরকম একটা সাইকো প্রেমিক থাকে তার নাম জানা অস্বাভাবিক কিছু না। আয়াত এখনও ইলাফের দিকে তাকিয়ে আছে। সে মূলত বোঝার চেষ্টা করছে ইলাফ কি বলতে চাইছে। যা বলার স্পষ্ট করে বলুন। দৃঢ় কণ্ঠে বলে ওঠে আয়াত। আপনি জানেন আমার এই অবস্থা আপনার প্রেমিক করেছে? আয়াত বিস্ময়ে চরমসীমায় পৌঁছে যায়। কি যা তা বলছেন? আমার প্রেমিক আসবে কোথা থেকে? ইলাফ নিজের ফোনে একটি ছবি দেখায় আয়াতকে, সাথে একটা মেসেজ। আমার বেবি গার্লের হাত থেকে ফুল নেওয়ার অনেক শখ, তাই না? এই যাত্রায় বেঁচে গিয়েছিস, পরের বার আর এই সুযোগটা পাবি না। আয়াত শুধু আমার, ইনায়া চৌধুরী, আয়াত শুধু আমার। মেসেজ পড়ে ছবির দিকে তাকাই আয়াত। স্পষ্ট সেখানে তাকে দেখা যাচ্ছে ফুল নিয়ে ইলাফের জন্য দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে কেউ গোপনে ছবিটি তুলেছে। এসব দেখে আয়াতের মাথায় যেন বাজ পড়ল। কি বলবে সে এখন? তার জন্য নির্দোষ মানুষেরা এভাবে কষ্ট পায় আমি কিছু জানি না, আমি চিনি না তাকে বলে ইলাফের দিকে তাকাই আয়াত। আমি দুঃখিত আমার জন্য আপনার এই অবস্থা, সরি। আবার বলে ওঠে আয়াত। আরে আরে রিল্যাক্স, আমি আপনার সরি অ্যাকসেপ্ট করতে পারি, তবে একটা শর্তে। যদি কালকেও আপনি আমার হাত ড্রেসিং করে দেন। না, আমি পারবো না। না পারলে আমি পুলিশে কমপ্লেইন করব যে আপনার জন্য আমার উপর অ্যাটাক হয়েছে। অগত্যা রাজি হয়ে যায় আয়াত। গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই কিছু একটা ভেবে তড়িৎ বেগে আবার পিছনে তাকায়। ইলাফ তার দিকেই তাকিয়ে আছে। আয়াত বলে ওঠে। আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? না মানে আপনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগেও কোথাও দেখা হয়েছে আমাদের। তির্যক পাকা হাসে ইলাফ। যেখানে সেখানে মানুষকে ফুল দিয়ে ভালোবাসি বলে বেড়ালে চেনা চেনা তো লাগারই কথা। এক্সকিউজ মি, আমি আবার কখন কাকে ফুল দিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এত শর্ট টাইম মেমোরি নিয়ে মেডিকেল স্টুডেন্ট কিভাবে হলেন? বলে একটা বাঁকা হাসি দেয় ইলাফ। দেখুন মিস্টার জিরাফ। মিস্টার হোয়াট? আয়াতের দিকে ভুর কুচকে তাকাই ইলাফ। ও সরি। দেখুন মিস্টার ইলাফ, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি কখনো কাউকে ফুল দেইনি। তাহলে ওই দিন রেস্টুরেন্টে ওটা কি আপনার ভূত ছিল? ও আচ্ছা, ওইটা তো একটা ডেয়ার ছিল। তার মানে ওই দিন রেস্টুরেন্টে লোকটা আপনি ছিলেন? হুম। আসলে সেদিন আপনাকে ঠিকভাবে খেয়াল করিনি, তাই চিনতে পারলাম না। হাউ ফানি, আমাকে নাকি খেয়াল করেনি? এই প্রথম শুনলাম কোনো মেয়ে আমাকে খেয়াল করেনি। বিড়বিড় করে বলে ইলাফ। মিস্টার ইলাফ, আপনি কি আমাকে কিছু বলছেন? জিজ্ঞাসু দৃষ্টিতে ইলাফের দিকে তাকাই আয়াত। না, আপনি এখন যেতে পারেন। আয়াত যেতে নিলে ইলাফ আবার ডেকে ওঠে। মিস আয়াত। পিছনে ফিরে তাকাই আয়াত। কিছু বলবেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। কালকে এই সময় আবার এখানেই দেখা হবে। ওকে। এরপর বের হয়ে যায় আয়াত। গভীর নিস্তব্ধ রাত, চারপাশে বিভিন্ন পশু পাখির আওয়াজ, মাঝে মাঝে ভেসে আসছে প্যাঁচার ডাক। এই শরীর হিম করা পরিবেশে থাকলে যে কেউই ভয় পাবে। একটি বিশাল বড় কক্ষ, চারপাশের দেওয়ালে ঝোলানো বিশাল বড় বড় পোর্ট্রেটগুলো সবই একজন নারীর। একটা নদীর পাড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে সাদা গাউন পরিহিত আশ্চর্য সুন্দর এক রমণী, চারপাশ পূর্ণিমার আলোয় আলোকিত। আকাশে থালার মতো বিশাল বড় চাঁদ, কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি এসে মেয়েটির চুলে গলে পায়ের কাছে আসতে পড়ছে। লম্বা চুলে গাছের শেকড় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মসৃণ ছোট ছোট চুল গালে কপালে লেপ্টে আছে, আর রমণীটি তার পায়ে নূপুর ঠিক করতে ব্যস্ত। মাত্র এই ছবিটি ফাইনাল টাচ দিয়ে উঠে দাঁড়ায় এক মানব। এতক্ষণ সে এই অপার সৌন্দর্য নিজের রং তুলির সাহায্যে ক্যানভাসে ফোটাতে ব্যস্ত ছিল। দেখে মনে হবে না এটা পেন্টিং, একদম জীবন্ত তো মনে হচ্ছে ক্যানভাসের চাঁদের আলোয় গোটা রুমটাই আলোকিত হয়ে গেছে। একটি মোমবাতি জ্বালিয়ে পেন্টিংয়ের সামনে রাখলো লোকটি। মোমবাতির আলোয় অদ্ভুত মোহনীয় লাগছে ছবিটি। লোকটি আলতো হাতে ছবিতে হাত বোলায়, মেয়েটির গালে ঠোঁট ছুঁয়ে দেয়। ছোট্ট করে একটা চুমু খেয়ে সোজা হয়ে উঠে দাঁড়ায়। মেয়েটির দিকে তাকিয়ে গুনগুনিয়ে গিয়ে ওঠে, আবার ছুঁড়ে দেয় মেয়েটিকে। বিড়বিড় করে বলতে থাকে, চাঁদ, আমার চাঁদ, আর কত অপেক্ষা করবো আমি, বলো না? তোমাকে ছাড়া আমার যে ভীষণ কষ্ট হয়। তুই কি আমাকে কখনোই মনে করতে পারবি না চাঁদ? দেখ, তোর আকাশ এখনো তোর অপেক্ষায়। তুই চলে যাওয়ার পর এই আকাশের বুকে আর কোনো চাঁদ ওঠেনি। সেই একটা নীল জোছনা রাতের অপেক্ষায়
যেদিন তুই তোর সমস্ত আলো দিয়ে এই আকাশটাকে আলোকিত করবি। চাঁদ, আমার চাঁদ, মায়ের মন। চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে, বুকের ভেতর জমা কষ্ট করে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে, সন্তপূর্ণে চোখের জল মুছে দেয়। আর মাত্র কিছুদিন, এরপর তোকে সারা জীবনের জন্য আবার করে দেব। পরের দিন আয়াত খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। প্রায় 40 মিনিট পর ক্লাস শেষ হয়। ক্লাস শেষে বের হতেই একজোড়া হাত তাকে টেনে নিয়ে একটি ভাঙ্গা ক্লাসরুমে ঢুকিয়ে দেয়। আর চিৎকার দেওয়ার আগেই লোকটি তার মুখ চেপে ধরে। আমি পরিচিত মুখ দেখে কিছুটা স্বাভাবিক হয় আয়াত। পরক্ষণে আবার মাথায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এক ঝটকায় লোকটার হাত ছাড়িয়ে দেয়। চোখ রাঙিয়ে তাকায় লোকটির দিকে। রায়হান ভাই, আপনাকে কতবার বলেছি যখন তখন এইভাবে আমাকে বিরক্ত করবেন না। আর কোন সাহসে আপনি আমাকে স্পর্শ করেছেন? আমি তোমাকে ভালোবাসি আয়াত, কেন বুঝতে চাও না তুমি? আপনাকে কতবার বলছি রায়হান ভাই, আমি আপনাকে ভালোবাসি না। আপনি কেন বারবার এক কথা বলেন? প্লিজ আমাকে একটা সুযোগ দাও আয়াত, প্রমিস করছি আমি তোমাকে রানীর মতো করে রাখবো। সরি রায়হান ভাই, আপনার এই আশা কখনো পূরণ হবে না। আর কিছু বলার সুযোগ না দিয়েই রায়হানকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় আয়াত। মনে মনে বলতে থাকে, এই লোকটার এত সাহস কী করে হয়? এতবার বারণ করার পরও বারবার চলে আসে। বিরক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নেয়। চলে যায় তানহার কাছে। আয়াতের যাওয়ার দিকে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে রায়হান। ভেতর থেকে কয়েকটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার এত ভালোবাসার কোনো মূল্য দেয় না আয়াত। মনে পড়ে প্রথম যেদিন দেখা হয় আয়াতের সাথে, আজ থেকে 3 বছর আগের রায়হান তানহাকে নিয়ে আসে কলেজে। হঠাৎ তানহা ছুটে যায় একটি মেয়ের কাছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। তানহা মেয়েটাকে ছেড়ে দিলে রায়হান অবাক চোখে মেয়েটাকে দেখতে থাকে। পরনে একটি সাদা লং ফ্রক, সাথে ম্যাচিং পায়জামা, লম্বা চুল হাঁটুর সমান, দুপাশে দুটি বেনি করে ঝুলানো, হাতে একটি ঘড়ি, কাঁধে ঝুলানো ব্যাগ। চেহারার কোনো মেকআপের প্রলেপ নেই। গ্রীষ্মের রোদে ফুলকো গাল দুটি লাল হয়ে টমেটোর মতো হয়ে গেছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। হঠাৎ নিজের বুকে হাত দেয় রায়হান। দ্রিম দ্রিম আওয়াজে নিজেই কেঁপে ওঠে। এত সুন্দর স্নিগ্ধ মেয়ে আগে কখনো দেখেছি কিনা মনে পড়ে না। হয়তো দেখেছি, কিন্তু কেউ ওর মতো মনে দাগ কাটতে পারেনি। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে আয়াতের দিকে। ধ্যান ভাঙে তানহার ডাকে, ভাই, এটা আমার বন্ধু আয়াত। আর আয়াত, এটা আমার ভাই রায়হান শেখ। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। চল তানহা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আয়াত হাঁটা শুরু করে। যাচ্ছি ভাইয়া বলে তানহা চলে যায়। সেই মিষ্টি মেয়েটার চেহারা আজও ভুলতে পারেনি রায়হান। এখনও প্রতি রাতে মেয়েটি তার স্বপ্নে সে তাকে পাগল করে দেয়। আজও ভুলতে পারেনি তাকে। ভুলতে পারেনি বলে ভুল হবে, ভুলতে চায়নি। দিন দিন আয়াতের প্রতি ভালোবাসা আরও ধীরে ধীরে প্রখর হতে থাকে। দীর্ঘশ্বাস আরও অসাধ্য নিয়ে ঘিরে সেখান থেকে চলে যায় রায়হান। এতক্ষণ তাদের এই কাহিনী কেউ একজন ভিডিও করে নিয়েছে, পাঠিয়ে দিয়েছে কোনো এক ব্যক্তির মুঠোফোনে। ফোনের দিকে তাকিয়ে হাত মুঠো করে নেয় কেউ একজন। রাগে তার শরীর কাঁপছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে। নিজের রাগ দমন করতে না পেরে সজোরে লাথি মারে সামনে থাকা টেবিলটাই। উল্টে পাল্টে সব কড়কড় করে পড়ে যায় নিচে। নিজের অন্তিম সময় গুনতে থাক মিস্টার রায়হান শেখ। তোকে মারার জন্য আমি আসছি। আমার বেবি গার্লকে স্পর্শ করার মাসুল তোকে গুনে গুনে দিতে হবে। আই উইল কিল ইউ সুন বাস্টার্ড। হিসিসে বলে ওঠে লোকটি। এই তানহা, তোর ভাইয়ের সমস্যা কি বলতো? কেন রে, কি হয়েছে? কি হবে আবার? আমাকে টেনে ভাঙ্গা ক্লাসরুমে নিয়ে গেছে তার ভালোবাসার টেপ রেকর্ডিং শোনার জন্য। কি বলিস? ও আবার কখন এসেছে এখানে? দেখ তানহা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর মুখের দিকে তাকিয়ে আমি এতদিন চুপ ছিলাম। এরপর যদি রায়হান ভাই কোনো বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি বাবা মাকে বলতে বাধ্য হব। নিশ্চুপ তানহা। রায়হান ভাই কেন বোঝার চেষ্টা করছেন না যে আমি তাকে পছন্দ করি না? আচ্ছা, তুই উত্তেজিত হোস না, আমি ভাইয়াকে বলবো যাতে তোকে আর বিরক্ত না করে। ঠিক আছে, চল, এই ক্লাসটা করে আমি চলে যাব। ওকে। দূর থেকে তাদের কথা, সব কথা শুনতে পাই রায়হান। এ মেয়ে কখনোই কি তাকে একটু ভালোবাসবে না? একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। ক্লাস শেষে আয়াত বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে।
রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কালকের গাড়িটা দেখতে পাই। দেখে ড্রাইভার আগে থেকেই তার জন্য দাঁড়িয়ে আছে। মনে পড়ে যায় কালকে ইলাপ তাকে বলেছিল একই জায়গায় একই সময় অপেক্ষা করবে। সব কিছু নিয়ে ব্যস্ত থাকায় কথাটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল একদম। আজকে তো প্রায় 1 ঘন্টা লেট করে এসেছে আয়াত। তাহলে কি ইলাপ তার জন্য অপেক্ষা করছিল? কিন্তু এটা কি করে সম্ভব? ইলাপ তো অপেক্ষা করার মতো মানুষ না। এত সময় নেই তার কারোর জন্য অপেক্ষা করার। ধুর ছাই। এখানে দাঁড়িয়ে না ভেবে সামনে গিয়ে দেখি গাড়ির সামনে যেতেই ড্রাইভার দরজা খুলে দেয়। আয়াত ভিতরে গিয়ে বসে পড়ে। হাত দিল বলি দ্রুত হাত দিন বলেই দ্রুত ইলাপের ব্যান্ডেজ খুলে নতুন করে আবার করে দিতে শুরু করে। আজকে যেহেতু তাদের ক্লাস ছিল তাই সব কিছু সাথে ছিল। আজকে ইলাপ কোনো কথা বলছে না, চুপচাপ নিজের ফোনে কিছু একটা করছে। এর মাঝে আয়াত পাকা চোখে কয়েকবার দেখে নেয় ইলাপকে। পরনে হোয়াইট শার্ট, সাথে ব্ল্যাক ডেমিন জিন্স, কোট খুলে একপাশে রাখা, বুকের উপর থেকে শার্টের কয়েকটা বোতাম খোলা, হাতা কুনির পর্যন্ত ফোল্ডেড করা, হাতে রিস্ট ওয়াচ, কাজ ছুঁচুই লম্বা চুল, পিছনের দিকে ব্যাক ব্রাশ করা। এই অবস্থায় তাকে দেখলে যে কোনো মেয়ে টাস্কি খাবে। ক্রাশ খাওয়া থেকে নিজেকে সামলাতে পারবে না কেউ। আয় তো ব্যতিক্রম নয়, সেও ছোটোখাটো একটা ক্রাশ নামক বাস খেয়ে ফেলেছে ইতিমধ্যে। দেখা শেষ? হুম আরও দেখা বাকি আছে? হুম হুম, ওকে, দেখো, নো প্রবলেম। ইলাপের কথায় চকিতে ধ্যান ভাঙিয়ে আয়াতের থতমত খেয়ে যায়। বাঁকা চোখে তাকাতে তাকাতে কখন যে সরাসরি তাকিয়েছিল সেটা খেয়ালই করেনি। এতক্ষণ ইলাপের দিকে তাকিয়ে সে পর্যবেক্ষণ করছিল। নিজে নিজে চুল টেনে ফেলতে মন চাইছে। এরকমভাবে না তাকালে কি হতো? মান সম্মান সব শেষ। এদিক সেদিক চোখ ঘুরিয়ে আমতা আমতা করতে থাকে। কি বলা যায় সেটাই ভাবছে। আমি মোটেও আপনাকে দেখছিলাম না। বলে ওঠে আয়াত। তো কি দেখছিলে? শান্ত কণ্ঠে বলে ইলাপ। ওই যে জানালা দিয়ে বাইরে একটা মানুষ যাচ্ছিল তাকে দেখছিলাম। কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি তুমি আমার দিকে তাকিয়েছিলে। মোটেও না, আপনার ব্যান্ডেজ করা শেষ। কথা ঘোরানোর চেষ্টা করে আয়াত। কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে থাকে ইলাপ। এরপর কিছুটা ঝুঁকে যায় আয়াতের দিকে। ইলাপের নিঃশ্বাস আসতে পড়ে আয়াতের চোখে মুখের উপর। আয়াত পিছু হটতে নিলে জানালে লেগে যায়। আরেকটু ঝুঁকে যায় ইলাপ। একটা ফুদাই আয়াতের মুখে। আয়াত সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। গভীরভাবে আয়াতকে পর্যবেক্ষণ করে ইলাপ। এরপর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, মিথ্যে কথাটাও ঠিকভাবে বলতে পারো না তুমি। ইলাপের শীতল কণ্ঠস্বরে কেঁপে ওঠে আয়াত। আয়াতের সারা মুখে আবারও একবার চোখ বুলিয়ে উঠে পড়ে ইলাপ। সোজা হয়ে বসে আয়াত। আপনার হাতে ব্যান্ডেজ করা শেষ, হাতে পানি লাগাবেন না, খেয়াল রাখবেন। মিস আয়াত, ডেকে ওঠে ইলাপ। বলুন। কাউকে অপেক্ষা করানোটা ব্যাড ম্যানার্স। ডাক্তারদের সময় জ্ঞান থাকাটা আবশ্যক। তার মানে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? আয়াতের দিকে তাকিয়ে আছে ইলাপ। কিছু বলে না। আয়ত আর কিছু বলে না। ড্রাইভারকে বলে দরজা খুলে বেরিয়ে যায়। বুকের ধুকপুকানি কোনোভাবেই কমছে না। বাইরে সে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয় আয়াত। বারবার মনে পড়ে ইলাপ এর তাকানোর কথা। হালকা নীল দুটো চোখ, কি অদ্ভুত মায়া ওই চোখে। আজও সেই একইভাবে চোখের ভাষা পড়তে চেষ্টা করে, কিন্তু কিছুই বোঝে না সে। গভীর শান্ত চাহনি কিছু একটা বলছে, যা বোঝার সাধ্য আয়াতে নেই। ওই চোখের দিকে তাকালে মনে হয় একটা শান্ত শীতল নীল নদীর দিকে তাকিয়ে আছে সে, যার গভীরতা মাপতে গেলে টুপ করে ডুবে যাবে। সোজা হয়ে দাঁড়ায় আয়াত। নিজেকে স্বাভাবিক করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে ফ্রেশ হয়ে খেতে বসে। খাওয়া শেষ করে উঠতে না উঠতে দরজার বেল বাজে। আয়াত গিয়ে দরজা খুলে দেয়। দেখে তানহা দাঁড়িয়ে কাঁদছে। আয়াতকে দেখে জড়িয়ে ধরে হামা করে কান্না করে দেয়। কি হয়েছে তানহা, এভাবে কাঁদছিস কেন? একটু শান্ত হ, কান্না করছিস কেন? ভাইয়া ভাইয়া। কথা শেষ করতে পারে না, আবারও ডুকরে উঠে কেঁদে ওঠে। কি হয়েছে বল তানহা, এভাবে কান্না করিস না। কি হয়েছে রায়হান ভাইয়ের? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে আতু। কেউ ইচ্ছে করে ভাইয়াকে রাস্তার মধ্যে গাড়ি দিয়ে ধাক্কা মারে। ভাইয়া এখন হসপিটালে। আতু, ভাইয়ার মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে, শরীরের অনেক জায়গায় কেটে গেছে। আমি কান্না করব বলে আমাকে হসপিটালে নেয়নি, তোর এখানে দিয়ে গেছে বলে আবার কান্না করে দেয় তানহা। বুক কেঁপে ওঠে আয়াতে। সে জানে এটা ওই সাইকোর কাজ। এই ভয় তো পেয়েছিল সে, তার জন্য লোকটার এই অবস্থা। এতবার করে বার্ন করেছে শোনেনি।
তাও লোকটা তার পিছে পড়েছিল। কি দরকার ছিল পড়ে থাকার? এখন ভুলের মাসুল নিজের জীবন দিতে হচ্ছে। তানাকে নিয়ে ভিতরে আসে আয়াত। কাঁদিস না তানহা, সব ঠিক হয়ে যাবে। দোয়া কর রায়হান ভাইয়ের জন্য, জলদি তিনি সুস্থ হয়ে যাবেন। তুই এখন কান্না থামা, আমরা কালকে তাকে দেখতে যাব। বলে এক গ্লাস পানি এগিয়ে দেয় তানহার দিকে। কিছুক্ষণ পর একটু শান্ত হয় তানহা। চল কিছু খেয়ে নিবি, কান্না করতে করতে তো অস্থির হয়ে পড়েছিস, বলে হাত ধরে নিয়ে যায় আয়াত। রুমে শুয়ে আছে তানহা, বের করে ঘুমোচ্ছে। সারাদিন কান্না করতে করতে শরীর খারাপ করে ফেলেছে। কিছুক্ষণ আগে আয়াত তাকে খাবার খাই, ওষুধ খাওয়াই, এরপর জোর করে ঘুমাতে নিয়ে আসে। কিন্তু আয়াতের চোখে কোনো ঘুম নেই। সে গভীরভাবে ভাবছে কিছু একটা নেই। মনোযোগ ছুটে যায় মেসেজের টুং শব্দে। বেবি গার্ল, ওই রায়হান বাস্টার্ডকে দেখতে যাওয়ার চিন্তা পুরোপুরি মাথা থেকে জেনে ফেলো। এখন তো শুধু একটু মাথা ফাটিয়েছি আর পা ভেঙেছি, কিন্তু পরের বার আর এই সুযোগ দেব না। তুমি কি চাও তোমার জন্য কারো জীবন চলে যাক? চাও না তো বলো। তাই ওই রায়হান থেকে দূরে থাকো। যদি কখনো ওর আশেপাশে তোমাকে দেখতে পাই, তাহলে ওই দিন হবে ওই রায়হানের শেষ দিন। এমন অবস্থা করব যে ওকে কেউ চিনতে পারবে না, অ্যান্ড আই মিন ইট। মেসেজ দেখে থমকে যায় আয়াত। সোজা হয়ে উঠে বসে। এই লোকটা তার সব খবর কিভাবে জানতে পারে বুঝতে পারে না আয়াত। কান্নারা গলার মধ্যে দলা পাকিয়ে গেছে। নীরবে কয়েক ফোঁটা অশ্রু গাল পেয়ে পড়ে। কে এই লোক? মুখোশের আড়ালে থেকে তার জীবনটাকে নরক বানিয়ে দিচ্ছে। কাপা কাপা হাতে আবার ফোনটা হাতে নেয় আয়াত। উদ্দেশ্য মেসেজে আসা নাম্বারটাই কল দেওয়া। এই প্রথম সে কোনো ধরনের রেসপন্স করবে। এর আগে সে কখনো কোনো কল বা মেসেজের রিপ্লাই করেনি। কিন্তু এখন আর তার মনে অনেক প্রশ্ন, যেগুলোর উত্তর কেবল ওই লোকটাই দিতে পারবে। কেন তার জীবনে হস্তক্ষেপ করছে ওই নাম না জানা লোকটি? কেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? এমন না যে আয়াত এটা কাউকে বলতে চায়নি। সে অনেকবার ভেবেছিল তার মা বাবাকে জানাবে, কিন্তু লোকটা তাকে হুমকি দিয়েছে যদি কাউকে জানায় তার ভাইকে মেরে ফেলবে। সে ভয়তে আর কাউকে কিছু বলেনি আয়াত। কল দিতেই প্রথমবার কল কেটে যায়। অনেক ভেবে আবার দ্বিতীয়বার কল দেয়। কিছুক্ষণ রিং হতেই কলটা রিসিভ হয়। ফোনে দুই পাশে পিনপতন নীরবতা। দুজনেই কেউই কোনো কথা বলছে না। আয়াতের নিঃশ্বাসের শব্দে রুমের পরিবেশ ভারী হয়ে উঠছে। অপর পাশে কেউ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। নীরবতা ভেঙে আয়াত ধীর কণ্ঠে বলে ওঠে, হ্যালো হ্যালো। আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জবাব দিচ্ছেন না কেন? কেন এভাবে আবার পিছনে পড়ে আছেন? আপনি একটা কাপুরুষ। যদি আপনি সত্যিকারের পুরুষ হতেন তাহলে এভাবে মুখোশের আড়ালে লুকিয়ে থাকতেন না, এভাবে লুকিয়ে মানুষের ক্ষতি করতেন না। চুপ করে আছেন কেন? কথা বলুন। অপর পাশে এখনো নীরবতা। আয়াত আবার বলে ওঠে, আমিও জানতে চাই কে আপনি। এইভাবে লুকিয়ে আমার আশেপাশের মানুষের ক্ষতি কেন করছেন? আমার লাইফে হস্তক্ষেপ করার সাহস আপনাকে কে দিয়েছে? চুপ করে থাকবেন না, কথা বলুন। লোকটা এখনো কোনো কথা বলছে না। দুই প্রান্তে আবারও কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। এবার কিছুটা বিরক্ত হয় আয়াত। কলটা কেটে দিতে উদ্যত হলে হঠাৎ ফোনে অপর পাশ থেকে কেউ জোরে জোরে হেসে ওঠে। হাসির আওয়াজ এতটাই জোরে ছিল যে চারিদিক থেকে প্রতিধ্বনি ভেসে আসে। ভয়ে আয়াতের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম। হাসির শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে আয়াত কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তিত্তিরিয়ে ঘাম ছুটে যায় তার। লোকটা আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে। আয়াত অনুভব করে তার শরীর মৃদু কাঁপছে। আয়াতের কোনো সারা শব্দ না পেয়ে লোকটা আবার হিসিস করে বলে ওঠে, বেবি গার্ল। এই কণ্ঠস্বর আয়াতের কাছে খুব ভয়ঙ্কর লাগছে। আয়াতের গলা শুকিয়ে যাচ্ছে, শক্তি হারিয়ে ফেলছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। ব্যাস আর কিছু মনে নেই। চোখে মুখে পানি অনুভব করতে নিবিনুবু চোখে তাকায় আয়াত। চোখ খুলে দেখতে পায় তার বাবা সামনে বসে তার দিকে তাকিয়ে আছে। আয়াত চোখ খুলছে দেখতে পেয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর মা? আমরা ভেবেছি তুই ঘুমাচ্ছিস, কিন্তু এত ডাকাডাকি করেও যখন তোর কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আয়াত মূলত রাতে অজ্ঞান হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে সে যখন কোনো কিছু অনেক ভয় পায় বা ভীষণ স্ট্রেস নিয়ে ফেলে তখনই সে জ্ঞান হারায়। কি হয়েছে তোর, বললি না তো মা? পাশ থেকে বলে ওঠে রোমানা বেগম। আয়াত মনে করতে থাকে রাতের কথা। সে হাসির শব্দ, সেই কণ্ঠস্বর মনে পড়তে দু চোখ বন্ধ করে নেয়।
এরকম ভয়ঙ্কর পরিস্থিতি মনে করে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করে তার বাবার দিকে তাকায়। কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি। রাতে মাথা ব্যথায় ঘুম আসছিল না, তাই ঘুমের ওষুধ খেয়েছিলাম, এজন্য এত দেরি হয়ে গেছে। আর তোমরা কি না কি ভাবছো? রোমানা বেগম আয়াতের মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের অনেক আদরে মেয়ে, এর কিছু হয়ে গেলে তারা কিভাবে বাঁচবে? আরও কিছুক্ষণ মেয়ের সাথে থেকে উঠে চলে যায় আতিকার রোমানা। উঠে ফ্রেশ হয়ে নেয় আয়াত। তানা বিছানার একপাশে বসে আছে, মুখটা একদম শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে ভাইয়ের জন্য মন খারাপ। আজ তুই আমার সাথে যাবি না ভাইয়াকে দেখতে? আয়াতের মন খারাপ হয়ে যায়। রাতের কথা মনে পড়তে ভয় জেঁকে ধরে। তানহার পাশে গিয়ে বসে। তানহা, আমার না শরীর খুব খারাপ লাগছে রে। তুই এখন বাবার সাথে যা, আমি পরে গিয়ে দেখে আসবো। বাবাকে বলেছি, বাবা নিয়ে যাবে। হুম। মন খারাপ করিস না জান পাখি, আমি সত্যিই যেতাম। তুই এখনো ভাইয়ের উপর রেগে আছিস তাই না তো? আরে না না না, তুই ভুল ভাবছিস। আমি কোনো রাগ করিনি। তুই আমি যাচ্ছি না দেখে এই কথা বলছিস, তাই তো? আমি পরে যাব, সত্যি বলছি। ঠিক আছে। আচ্ছা তুই তাহলে রেডি হয়ে নে, আমি বাবাকে বলে আসছি। রুমে কিছু একটা নিয়ে কথা বলছে আতিকার রোমানা। আয়াতে সে দরজায় নক করতেই পিছনে ফিরে তাকেই দুজনে। আসবো বাবা? হ্যাঁ মা, আয়। বাবা তুমি তোমার সাথে তানহাকেও নিয়ে যাও। ঠিক আছে। ওকে, তাহলে আমি যাই। বলে যেতে নাই আয়াত। দাঁড়া মা। আতিক সাহেব বলে ওঠে। কিছু বলতে বাবা? আয়াত বসে পড়ে। তার বাবা বলতে শুরু করে। আতুমা, আমরা দুজনে সারাদিন অনেক ব্যস্ত থাকি, তোমাদের একদম সময় দিতে পারি না। আমার মনে হয় তোমার কোথাও গিয়ে কয়েকদিন থেকে আসা উচিত, এতে তোমার মনটাও ভালো হবে। কোথায় যাব বাবা? তুমি তো আমাকে আমাদের কোনো আত্মীয়র বাড়িতেও যেতে দাও না। পাশ থেকে রোমানা বলে উঠল। আমার এক বান্ধবী আছে, তার নাম মাহফুজা খান। আমরা একসাথে পড়ালেখা শেষ করেছি। উনি তোমাকে তাদের বাসায় যেতে বলেছেন। কয়েকদিন তুমি ওখানে গিয়েই থাকবে। কিন্তু মা, আমি তাদের চিনি না, জানি না, কিভাবে থাকবো? চিনো না কি হয়েছে, চিনে যাবে। আর তাছাড়া উনি তোমাকে অনেক আদর করে। তোমার সমবয়সী তার একটা মেয়েও আছে, গেলে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে মা। কালকে তুমি ওখানে যাবে, বিকেলের মধ্যেই সব গুছিয়ে রাখবে। বই নিয়ে যাবে, চাইলে তুমি কলেজ যেতে পারো। ঠিক আছে মা। তাহলে যাও, এখন গিয়ে নাস্তা করে নাও। রুম থেকে বেরিয়ে আসে আয়াত। মনে মনে একটু আনন্দ হচ্ছে, নতুন কোথাও যাবে। মা বাবা তাকে কোথাও যেতে দিতে চায় না। বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়িতে। আবারও ভয় পাচ্ছে কিছুটা। অচেনা সব মানুষ, কিভাবে থাকবে সে? বিকেলের মধ্যে সব গুছিয়ে নেয় আয়াত। কাল সকাল সকালই ওই বাড়িতে যাবে। তার বাবা তাকে দিয়ে আসবে। এই আয়াত, উঠে পড়। কি হয়েছে মা? সকাল সকাল এরকম ডাকছো কেন? সকাল সকাল কোথায়, 11টা বাজে। আর তুই ভুলে গেলি আজ যে তোর মাহফুজাদের বাড়িতে যাওয়ার কথা। মাহফুজা আরো অনেক আগে তোর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ড্রাইভার সে কখন থেকেই তোর জন্য দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি উঠে পড়। উফ মা, সকাল সকাল এরকমটা ভালো লাগে না। মা তুমি ওনাকে গিয়ে বলো আর 1 ঘন্টা পর আসতে। বলেই আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রোমানা সজোরে টেনে কম্বল সরিয়ে ফেলে। টেনে ওঠাই আয়াতকে। না হলে আজকে আর মহারানীর ঘুম ভাঙবে না। ওঠাও হবে না। বিরক্তি দিতে আয়াতের মুখ থেকে শব্দ বেরিয়ে আসে। উঠে ওয়াশরুমে চলে যায়। তার মা নাচুর বান্দা, আজকে তাকে না উঠিয়ে কোথাও যাবে না। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নেয় আয়াত। এরপর চট জলদি রেডি হয়ে নেয়। সুন্দর একটা লাইট গ্রিন চুড়িদার পরে সে, সাথে ম্যাচিং কয়েকটা কাচের চুড়ি, 3 ইঞ্চি একটা ব্যালেন্সড হিল, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সামনের দিকে কিছু ছোট ছোট চুল বের করা, যেগুলো গালে কপালে উঠছে। ব্যাস, এতে তাকে মারাত্মক সুন্দর লাগছে। নিজেকে আয়নায় আরও একবার ভালো করে পরখ করে নেয়। এরপর মাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়ে। আধা ঘন্টা পর গাড়ি থেকে নেমে আয়াত দেখতে পায় খুব সুন্দর একজন মহিলা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। আয়াত উপর থেকে নিচ পর্যন্ত মহিলাটিকে ভালোভাবে একবার দেখে নেয়। পরনে পিচ কালারের হাফ সিল্ক শাড়ি, গলায় ডায়মন্ডের একটা পেন্ডেন্ট, কানে টপ, চুলগুলো পিছন থেকে বান করা, চোখে মোটা ফ্রেমে চশমা। দেখে বোঝা যাচ্ছে কোনো অভিজাত বাড়ির কেউ। পাশে একটা মেয়ে দাঁড়ানো, পরনে ক্রপ টপ অ্যান্ড জিন্স, চুলগুলো ইউ কাট করা, চুলের নিচে দিকে লাইট ব্রাউন কালার করা, হাতে ব্যান্ডেড ওয়াচ। একগাল হেসে মেয়েটির দিকে তাকিয়ে আছে আয়াত। আয়াত এগিয়ে যেতে তারাও এগিয়ে আসে। পাশে থাকা মেয়েটা দৌড়ে আয়াতকে জড়িয়ে ধরে। আয়াত
আয়াত একটু ইতস্তত বোধ করে। আবার যদি মাইন্ড করে এইভাবে পরক্ষণে এসেও জড়িয়ে ধরে। তুমি তো অনেক সুন্দর বলে মেয়েটা আয়াতের গাল দুটো টেনে দেয়। আয়াত হালকা মুচকি হাসে। মহিলাটি এগিয়ে এসে আয়াতকে বলে, কেমন আছো আয়াত? আমি তোমার মায়ের ফ্রেন্ড মাহফুজা। ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ও আমার মেয়ে রোশনি। আসো ভিতরে এসো।